এভরিওয়ান, সো আজকে আমরা স্টার্ট করছি হচ্ছে তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। তো আমরা শুরু করছি গ্র্যাভিটেশন দিয়ে। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে গ্র্যাভিটেশন চ্যাপ্টার থেকে টোটাল 5 মার্কস থাকবে। তো এখানে আমি করবো কি, তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা রয়েছে পুরোটা আমি সিলেবাস কমপ্লিট করাবো, এবং বোর্ড রিলেটেড প্রথমে আমাদের বোর্ডের যে সিলেবাসটা আছে সেটাকে মাথায় রেখে কমপ্লিট করা হবে, এবং সাথে সাথে তোমাদের নিট এবং যেই যে কনসেপ্টগুলো থাকে সেগুলো আমি সাথে সাথে দেবো, এবং সেই রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ নোটস সেগুলো আমি ফ্রিতে অ্যাভেলেবেল করাবো। ঠিক আছে, যেগুলো আমার জোগাড় করা সেগুলো আমি তোমাদেরকে ফ্রিতে অ্যাভেলেবেল করিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, তোমরা সেখানে দেখতে হবে। এবং এই যে চ্যাপ্টার থেকে আমরা টোটাল 5 মার্কসের জন্য 50 থেকে 60-70, তুমি ধরতে পারো টোটাল 70টা, হ্যাঁ, কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো তোমাদের এই বুকসে। ছায়ার যে বইটা তোমরা ইউজ করছো সেখানে যে যতগুলো প্রবলেমস দেওয়া আছে সবগুলো আমরা সলভ করব, এবং তার বাইরে আমি নিটে বা যেই জন্য রিলেটেড প্রবলেম সলভ করাবো সেগুলো হচ্ছে এনসিআরটি থেকে থাকবে, তোমাদের এসসি বার্মা থেকে থাকবে, ইরোডোপ থেকে থাকবে, এবং এনসিআরটি থেকে তো থাকবে। আদার্স একটা বুক হচ্ছে তোমাদের নিট ফিঙ্গারপ্রিন্ট, একটা বই হয় যে বইটা আমার কাছে আছে। তো সেই বইটা থেকে আমি তোমাদের প্রবলেম সলভ করাবো। তার জন্য আদার্স তোমাদের কোনো বই কিনতে হবে না, তোমরা তোমাদের বোর্ডটাকে ফলো করো, আর প্রবলেমগুলো আমি সব তোমাদের নোটস অ্যাভেলেবেল করিয়ে দেবো। টোটাল যে কোশ্চেনগুলো আমি সলভ করাবো বলে দিয়েছি। তো চলো আমাদের সিলেবাসটা আমরা শুরু করি, আজকে থেকে ভালো করে শুরু করি। তো গ্র্যাভিটেশন গ্র্যাভিটেশনটা পড়তে হলে তোমাদেরকে গ্র্যাভিটেশনের একটা হিস্ট্রিটা জানতে হবে। তো তোমরা ছোটো থেকে আগে জেনে এসছো কি, হিস্ট্রির মধ্যে এটা জেনেছো যে গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা নিউটনস গ্র্যাভিটেশন ল বলা হয়। তো তোমরা যারা জানো যে একদিন স্যার আইজ্যাক নিউটন তার আপেল বাগানে বসেছিলেন, মাথায় আপেল পড়লো, আর গ্র্যাভিটেশন চ্যাপ্টার থেকে গ্র্যাভিটেশন ফর্মুলা থেকে দিয়ে দিলেন। এই গল্প তোমরা জানো, কিন্তু ব্যাপারটা এতটা ইজি নয়। এটা একটা গল্প যেটা কোনো কারণে ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে, কোনো কারণে ভাইরাল। তো ব্যাপারটা এরকম না, গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা টোটাল কমপ্লিটলি এর ডেভেলপমেন্ট হতে অলমোস্ট 200 বছর লেগে গেছিলো এটা। কিন্তু একটা গল্প কোথা থেকে তৈরি হয়ে গেল, যেখানে বলা হচ্ছে কি আপেল বললো আর তিনি সূত্র দিয়ে দিলেন। এর পিছনে একটা জেনারেশন, কিছু কিছু সায়েন্টিস্টদের পুরো লাইফটাকে ইউজ করেছে তারা এইটার ডেভেলপমেন্টের জন্যে। তোমরা যদি উইকিপিডিয়া, যাই হোক, তোমরা যদি পড়ো, গুগলে সার্চ করো, সেখানে তোমরা পেয়ে যাবে ডিটেলসটা। বা তোমরা ফিজিক্সের যে হিস্ট্রি অফ গ্র্যাভিটেশনে তোমরা যদি ভিডিও দেখতে চাও সেখান থেকেও তোমরা জেনে নিতে পারো। এটা অতটা ইজি নয়, এটার একটা জেনারেশন বা লাইফ, এক একটা সায়েন্টিস্টের পুরো লাইফ লেগে গেছিলো। অ্যারিস্টটল শুরু করে টার্কোব্রাহের জীবনটা পুরো লেগে গেছিলো হচ্ছে এটা তৈরি করতে, ঠিক আছে। তারপরে গ্যালিলিও, আমাদের ইন্ডিয়ান সায়েন্সটিস্ট আর্যভট্ট, তার আর্যভট্ট একটা বুক ছিল, সেই বুকের মধ্যে তিনি ডিটেলসে মহাকাশে সব গ্রহ নক্ষত্র, সূর্য, চাঁদ এর মোশনগুলো তিনি ডিটেলসে স্টাডি করে বলেছিলেন। তিনি কী বলেছিলেন, পৃথিবী তার নিজের অ্যাক্সিস বরাবর ভ্রমণ করছে, তখনকার দিনে নিজের অ্যাক্সিস বরাবর রোটেট করছে, নিজের অ্যাক্সিস বরাবর রোটেট করার পাশাপাশি সেটা আবার সূর্যকে রোটেট করছে, এটা তিনি তার বুকে বলা আছে। এইগুলো হচ্ছে তখনকার দিনের থিওরি, মানে ডেভেলপমেন্ট হতে 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 টোটাল 200 বছর লেগে গেছিলো। তো এখানে একজন বিখ্যাত সায়েন্টিস্ট টার্কো ব্রাহে, তিনি তার লাইফে পুরোটা হচ্ছে পুরো সূর্য, চাঁদ এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রকে বুঝতে কাটিয়ে দিয়েছিলেন। এবং তার যে শিষ্য বলতে পারো, শিষ্য ছিল বা তার অ্যাসিস্ট্যান্ট ছিল, তার নাম হচ্ছে জোহানেস কেপলার। তোমরা এই গ্র্যাভিটেশন পড়তে হলে কেপলারের লগুলো পড়বে, 3 ল অফ কেপলার্স 3 ল। তো অ্যাকচুয়ালি কী হয়েছিল, যে টার্কো ব্রাহে ছিলেন, তিনি তার রাজার কাছ থেকে অর্থ নিয়েছিল যে আমাকে কিছু অর্থ দেন, আমি হচ্ছে সূর্য, চন্দ্র বা আদার্স যে প্ল্যানেটগুলো আছে মোশনগুলো স্টাডি করব। তো তার জন্য তার নিজের রাজার কাছ থেকে ফান্ডিং পেয়েছিল, সেটা নিয়ে কিছু মডেল তিনি একটা ল্যাব বানিয়েছিল, ঠিক আছে। পুরো সেট আপ তিনি ডেভেলপমেন্ট করেছিল, সেটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে। পুরো সেট আপ কী কীরকম ধরনের সেট আপ ছিল, সেই সেট আপের মাধ্যমে তিনি পুরো লাইফটা লাগিয়ে দিয়েছিলেন ওটাকে বুঝতে। এবং তিনি যেসব নিজের ওই ল্যাবরেটরি থেকে মহাকাশটাকে পর্যবেক্ষণ, সেটাকে একটা খাতায় তিনি তার নোটবুকে নোট করেছিলেন পুরো ডিটেলসে। এখন তার মৃত্যুর পরে এই যে তার অ্যাসিস্ট্যান্ট ছিল, সে ওই নোটটাকে চুরি করে নেয়, ঠিক আছে। সেই চুরি করে নিয়ে সেই নোটের মধ্যে যত নলেজ ছিল সেই নলেজগুলোকে ইউজ করে তিনি কেপলারের 3টে ল দিয়ে দেয়, ঠিক আছে।
অ্যাকচুয়ালি কি টারকোভাইয়ের নিজের জীবনটা দিয়ে পুরো জীবনটা কালে তিনি ওটাকে স্টাডি করে তার নোটে লিখেছিলেন, সেই নোটটাকে চুরি করে জোহানেস কেপলার মরে যাওয়ার পরে যেমনটা হয় নিয়ে সেগুলো তিনি ফর্মুলেট করেন। সেই ল সম্পর্কে আমরা পড়বো এখানে, ঠিক আছে, জোহানেস কেপলার। তারপর স্যার আইজ্যাক নিউটন যখন ওই যে নিউটনস ল তোমরা পড়ছিল ওগুলো ডেভেলপমেন্ট হচ্ছিল আস্তে আস্তে, তো প্রি এক্সিস্টিং যেসব থিওরিজগুলো ছিল অ্যারিস্টটল, গ্যালিলিও, জোহানেস কেপলার, তারপর টার্কো ব্রাহে, আরিয়াবার্ট যে আমাদের ইন্ডিয়ান সায়েন্টিস্ট, তার যেসবগুলো থিওরিজগুলো তারা পাবলিশ করেছিল সেই টোটাল থিওরিগুলোকে স্যার আইজ্যাক নিউটন সময় পেয়েছিলেন স্টাডি করার। কখন? যখন হচ্ছে ইংল্যান্ডে প্লেগ হয়েছিল সেই সময়, ঠিক আছে। তো সেখানে আমাদের যেন লকডাউন হয়েছিল 4 বছর 3 বছর পুরো লকডাউন, পুরো কমপ্লিটলি লকডাউন ছিল। তো সেই সময় ইংল্যান্ডে প্লেগ হয়। তো আইজ্যাক নিউটন যখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, হয়তো যাই হোক তোমরা চেক করে নি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যখন তিনি ছিলেন, তো সেখান থেকে তিনি সময় পেলেন, ছুটি পেয়ে গেলেন যে তিনি বাড়ি চলে যাবে, সবাইকে বেজার বাড়ি চলে যেতে হবে কারণ সব দিকে লকডাউন চলছে। তো বাড়ি যাওয়ার পর তিনি এই সমস্ত প্রি এক্সিস্টিং থিওরিগুলোকে স্টাডি করলো, কমপ্লিটলি স্টাডি করে তারপর তিনি গ্র্যাভিটেশন লটা দিল। অত সহজে গ্র্যাভিটেশন লটা আসেনি, প্রায় 200 বছর লেগে গেছিল স্টাডি। তোমরা যে আপেল পড়ার গল্পটা বলছো এটা একটা পুরোপুরি মিথ্যা গল্প, এটা একটা বানানো গল্প স্যার আইজ্যাক নিউটনকে বড় করে বানানোর জন্য। কারণ সেই সময় সায়েন্টিস্টদের মধ্যে নিউটন সব থেকে একটা উচ্চ পদস্থ হয়ে গেল, তো তাকে বড় করার জন্য এইসব গল্প তৈরি করা হয়েছিল। তিনি একাই এই ফর্মুলাটা তৈরি করেননি, এটার পিছনে সায়েন্টিস্টদের পুরো লাইফটা লেগে গিয়েছিল, ঠিক আছে। সেই প্রি এক্সিস্টিং নলেজটাকে কাজে লাগিয়ে স্যার আইজ্যাক নিউটন গ্র্যাভিটেশন লটা দিয়েছিল। সেই লটাই আজকে আমরা আস্তে আস্তে স্টাডি করব, ঠিক আছে। তো আমরা স্টাডি করছি কি নিউটন গ্র্যাভিটেশন বা প্ল্যানেটারি মোশন। এখানে লিখি নিউটন গ্র্যাভিটেশন, নিউটনস গ্র্যাভিটেশন or planetary motion। তুমি এভাবে লিখতে পারো অ্যান্ড এখানে লিখছি প্ল্যানেটারি মোশন। ওকে, এটা হচ্ছে আমাদের সিলেবাস। তো প্রথমেই স্যার আইজ্যাক নিউটন কী বলেছে তোমাদের ছায়াপটে দেখলে দেখতে হবে। সেখানে কী বলেছে, প্রথমে মহাবিশ্বে যে কোনো অবজেক্ট যাদের মাস থাকবে, মহাবিশ্বে যে কোনো অবজেক্ট যাদের মাস আছে তারা পরস্পরকে একটা ফোর্স দ্বারা নিজেদের সেন্টার বরাবর অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। কি বলছে, মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোগ সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। কি বলছে বিষয়টা আমরা দেখে নিই। ধরে নাও আমাদের সামনে একটা অবজেক্ট আছে M1, আর একটা অবজেক্ট হচ্ছে M2। তুমি এখন বলতে পারছো এই যে M2 অবজেক্ট এর মাস হচ্ছে M1 আর M2 হচ্ছে মাস। এখন এদের মাসটা এদের সেন্টারে কনসেন্ট্রেটেড, এদের সেন্টারে টোটাল মাস এই সেন্টারে কনসেন্ট্রেটেড। ওই 5 কিলো যদি তুমি মাস হয়, মাসটা টোটালি সেন্টারে কনসেন্ট্রেটেড। এখন কি বলছে কি এই যে দুটো অবজেক্ট, মহাবিশ্বে দুটো অবজেক্ট, এরা পরস্পরকে একটা ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করবে এবং সেই ফোর্সটা কী হবে, এদের দুটো পয়েন্ট যে সেন্টার দুটো পেলাম, এই সেন্টার বরাবর কানেক্ট করলে যে রেখাটা আমরা পাবো এই রেখা বরাবর কাজ করবে, ঠিক আছে। এই যে রেখা বরাবর, এই যে সেন্টার বরাবর কাজ করবে, এই দুটো অবজেক্ট তারা পরস্পরকে একটা ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করবে। এই ফোর্সটা এই সংযোগ সরলরেখা বরাবর কাজ করবে। তাদের সেন্টার টু সেন্টার কানেক্ট করলে যে রেখাটা আমরা পাবো সেই রেখা বরাবর ওরা পরস্পরকে অ্যাট্রাক্ট করবে। বোঝা গেল? এটা বোঝা গেল। ধরো নাও এখন এই দুটো মাস আছে, মাস M1 এবং M2, এই অবজেক্টটা একে অ্যাট্রাক্ট করবে এবং এই অবজেক্টটা একে অ্যাট্রাক্ট করবে। বোঝা গেল? দুটো অবজেক্ট তারা পরস্পরকে একটা ফোর্স দ্বারা পরস্পরকে সেম ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করবে। সেম ফোর্স মানে ম্যাগনিটিউড আমি বলছি, তারা সেম বা সম পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করবে। কোন বরাবর? তাদের সংযোগ সরলরেখা বরাবর। ওকে, কি বলছে, তার মানে এই যে অবজেক্টটা ফোর্সের ডাইরেকশনটা হবে এই বরাবর, একে এই বরাবর টানবে, এই ফোর্সটা তাকে এই বরাবর টান দেবে, ঠিক আছে। এখন দেখো এই যে M1 অবজেক্টটা রয়েছে সে একে একটা ফোর্স দ্বারা আকর্ষণ করবে, সেই ফোর্সটাকে আমরা যদি F
ওয়ান বলি এবং ওকে কি বলছে, এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে এই অবজেক্টটা এই বরাবর টান দিচ্ছে, এই বরাবর। দেখো M1 অবজেক্টটাকে M2 অবজেক্ট এই বরাবর অ্যাট্রাক্ট করছে, আর M2 অবজেক্টটাকে M1 অবজেক্ট এই দিক বরাবর অ্যাট্রাক্ট করছে। মানে এই ধরো আমি যদি আমার মাউসটাকে ধরি আর পেনটাকে ধরি, তাহলে পেনটাকে কে অ্যাট্রাক্ট করবে, এই মাউস এই দিকে বরাবর, ঠিক আছে। এবং এই মাউসটাকে অ্যাট্রাক্ট করবে কি এই দিক বরাবর, কি অ্যাট্রাক্ট করবে এই পেনটাকে অ্যাট্রাক্ট করছে মাউস, মাউসটা অ্যাট্রাক্ট করছে পেনটাকে, বুঝে গেল। তাহলে এখান থেকে এই জায়গাটা বলতে পারি যে M1 অবজেক্টটাকে আকর্ষণ করছে F2 বল, এবং F2টাকে আকর্ষণ করে মানে M2টাকে আকর্ষণ করছে 1 একের জন্য, ফোর্স অন 2 ডিউ টু 1, আর এটা বলছে ফোর্স অন অবজেক্ট 1 ডিউ টু 2। তাহলে তাদের ডাইরেকশন হচ্ছে কি, তাদের সরলরেখা বরাবর। এখন এই যে ফোর্সটা, এই ফোর্সটা আইজ্যাক নিউটন কী বললো, এই যে ফোর্স তাদের পরস্পরকে যে ফোর্সটা হবে, সেই ফোর্সটা হবে এই দুটো অবজেক্টের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের স্যার আইজ্যাক নিউটন বলেছে। অবশ্যই যে কোনো দুটো বস্তু তারা পরস্পরকে তাদের সেন্টার টু সেন্টার কানেক্ট করলে তারা যে বল যে ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করবে, সেই ফোর্সটা হবে তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই হচ্ছে তার বিষয়। এখন এই দুটো অবজেক্টটাকে আমরা কনসিডার করছি পয়েন্ট অবজেক্ট। আমি প্রথমে কী বলে দিয়েছিলাম যে এই যে M1 অবজেক্ট, তার টোটাল ফোর্স টোটাল মাসটা একটা পয়েন্ট তার সেন্টারে কনসেন্ট্রেটেড, এটা তার সেন্টার মানে ওই অবজেক্টের টোটাল মাসটা ওই অবজেক্টের M2 সেন্টারে কনসেন্ট্রেটেড। তাহলে ওই সেন্টার টু সেন্টার কানেক্ট করলে আমরা যে রেখাটা পাচ্ছি, সেই রেখা বরাবর তারা পরস্পরকে অ্যাট্রাক্ট করছে, সেই বলটা হচ্ছে গুণফলের সমানুপাতিক এবং দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটো আমরা বুঝলাম, এতটুকু আমরা বুঝলাম, যেটা তোমরা ওখানে পড়লেই বুঝতে পারবে। তো এটা হচ্ছে বিষয়। এখন আমরা কি জানি, আমরা জানি তাহলে, এবং একটা জিনিস তোমাদের এখান থেকে একটা পয়েন্ট মনে রাখতে হবে, গ্র্যাভিটেশন হচ্ছে, আমরা কি বললাম, গ্র্যাভিটেশনটা হচ্ছে ওই অবজেক্টের সেন্টারের দিকে সেন্টার টু সেন্টার অ্যাট্রাক্ট করছে। কি বললাম, দুটো অবজেক্টের সেন্টার টু সেন্টারে কানেক্ট করলে পরস্পরকে একটা রেখা পাওয়া যাবে, ওই রেখা বরাবর তারা পরস্পরকে অ্যাট্রাক্ট করবে, সেন্টার টু সেন্টার। এই জন্যে গ্র্যাভিটেশনাল ফোর্সকে সেন্ট্রাল ফোর্স বলা হয়। ইটস অ্যান সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল ফোর্স মানে সেন্টার বরাবর কানেক্ট করছে। এই সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বল, এটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশনে একটা বড় চ্যাপ্টার রয়েছে। বড় চ্যাপ্টার যদি তোমরা আমার বইটাকে দেখায়, ঠিক আছে, আমার নোট রয়েছে, আমার নিজের নোট, আমি স্টাডি করছি। এটা হচ্ছে আমার সেন্ট্রাল ফোর্স, টোটাল সেন্ট্রাল ফোর্সের একটা টোটাল নোট, বোঝা গেল। এটা হচ্ছে টোটাল সেন্ট্রাল ফোর্সের আমার নোটস। এটা তোমাদের বিষয় না, বিষয়টা হচ্ছে এটা। তাহলে তোমরা কী বুঝলে, গ্র্যাভিটেশন হচ্ছে একটা সেন্ট্রাল ফোর্স, কারণ এটা সেন্টার টু সেন্টার কাজ করছে। এবং এই বলটা আমরা স্যার আইজ্যাক নিউটন এইভাবে ডিফাইন করলো। তো এখন বিষয় হচ্ছে, আমরা জানি, আমরা ম্যাথামেটিক্সে একটা টপ কনসেপ্ট জানি। কনসেপ্ট কি, ধরো আমাদের সামনে একটা কোয়ান্টিটি এ আছে, সে যদি এক্সের সমানুপাতিক হয়, এবং সেম কোয়ান্টিটি এ যদি আর একটা ফাংশন ওয়াইয়ের সমানুপাতিক হয়, তো এই দুটোকে আমরা লিখতে পারি এইভাবে, এ সমানুপাতিক এক্স ইন্টু ওয়াই। এই হচ্ছে ম্যাথের কনসেপ্ট। এ একটা ফাংশান যে এক্সের সমানুপাতিক এবং সেম ফাংশান ওয়াইয়ের সমানুপাতিক, দুটোকে মার্চ করলে আমরা এইভাবে লিখতে পারি। তো দেখো এফ হচ্ছে সমান, দুটোকে মার্চ করলে আমরা কীভাবে লিখতে পারবো, এই জায়গা থেকে মার্চ করো, তাহলে এফ সমানুপাতিক 1/r² ইন্টু M1 M2 পেলাম, মার্চ করলাম। তাহলে এই যে মার্চ করলাম, তা মার্চ করার পরে আমি কী পাচ্ছি, এফ সমান দেখো তলায় ডাক চলে যাবে নিচে r², ওপরে M1 আর M2, সরি এখানে এখনও সমানুপাতিক চিহ্নটা থাকে। এই আমরা পেলাম, এইটা আমরা পেলাম দুটোকে মার্চ করে। এই হচ্ছে বিষয়। এখন ম্যাথামেটিক্সে আরও কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে। তো দেখছো এফ সমানুপাতিক M1 M2/r², ঠিক আছে।
সেখানে তাহলে কী বলছে, তাহলে নিউটন বলছে কি মহাবিশ্বে যে কোনো দুটো অবজেক্ট পরস্পরকে একটা বল দ্বারা আকর্ষণ করবে, কখন আকর্ষণ করবে, তাদের সেন্টার টু সেন্টার কানেক্ট করলে যে রেখাটা আমরা পাবো সেই রেখা বরাবর তারা একটা ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করবে, সেই ফোর্সটা হবে তাদের মাসের, দুটো অবজেক্টের মাসের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই দুটো সমানুপাতিক চিহ্ন পাচ্ছি। এখন এই সমানুপাতিক চিহ্ন আমাদেরকে তুলতে হবে, এবং তুললে তারপরে আমরা একটা সমীকরণ পাবো, একটা সমীকরণ পাবো, সেই সমীকরণটা আমাদেরকে বার করতে হবে। তো এইটা হচ্ছে সমীকরণ। তো আমি একটা বিষয় যদি তোমাকে দেখাই, ওয়াই সমানুপাতিক এক্স, এখন ওয়াই বাড়লে এক্স বাড়বে, এই দিকটা বাড়লে এফ বাড়বে। তো এখন আমাদের ব্যাপার হচ্ছে এই সমানুপাতিক চিহ্ন তোমরা ম্যাথে জানো, এই সমানুপাতিক তুলতে গেলে আমাদেরকে এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট দিতে হবে, যে কোনো ধরনের কনস্ট্যান্ট দিতে হবে। আরবিট্রারি কনস্ট্যান্ট এখানে আমাদের একটা দিতে ধরো কে এক্স, এইভাবে আমরা কনস্ট্যান্টটাকে তুলি আরবিট্রারি, যেখানে কে হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট। আরবিট্রারি কনস্ট্যান্ট যেটা হতে পারে কি যে কোনো কনস্ট্যান্ট হতে পারে, কিন্তু এখানের বিষয়টা কিন্তু আলাদা। এই যে ফোর্সটা, এই যে নিউটন গ্র্যাভিটেশনের যে এই ফর্মুলাটা তিনি দিয়েছিলেন, এটা দিয়েছিলেন কি কেপলারের বিভিন্ন থিওরি, যে রিয়াল থিওরি, যেগুলো অবজারভেশন, ঠিক আছে। কেপলারের যে লটা দিয়েছিল ওটা হচ্ছে এম্পেরিক্যাল ল, মানে সত্য একটা সূত্র, প্রকৃতিটাকে অবজার্ভ করে সেটাকে থিওরিক্যালি খাতায় নোট করেছিল, এবং সেখান থেকে স্যার আইজ্যাক নিউটন এই ফর্মুলাটা দিয়েছিল। এখানে কোনো প্র্যাকটিক্যাল জিনিস না, একটা রিয়াল জিনিস। তার মানে কি এখানে যেন কনস্ট্যান্টটা পাবো সেটাও একটা রিয়াল কনস্ট্যান্ট হবে। এখানের কনস্ট্যান্ট ছিল আরবিট্রারি, যে কোনো কনস্ট্যান্ট হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে, কিন্তু বাট এই জায়গাটা একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা হবে রিয়াল কনস্ট্যান্ট, ঠিক আছে, রিয়াল কনস্ট্যান্ট। কেন? কারণ এই যে সূত্রটা যেখান থেকে ডিফাইন্ড হয়েছিল সেগুলো চিরসত্য ঘটনা ছিল, সেগুলো কোনো মানে ভুল ঘটনা ছিল আর অ্যাজাম্পশনের বেস ছিল না, সেগুলো ছিল চিরসত্য ঘটনা। তো চিরসত্য ঘটনার মধ্যে যদি সব কিছু চিরসত্য থাকে, কোনো একটা মানে রিয়াল জিনিস থাকে, তো সেগুলো যে কনস্ট্যান্টটাও রিয়াল থাকতে হবে। তো এই কনস্ট্যান্টটাকে তুলতে গেলে আমাদের একটা এই সমানুপাতিক জন্য একটা কনস্ট্যান্ট আনতে হবে, সেই কনস্ট্যান্টটার নাম দেওয়া হচ্ছে জি, ঠিক আছে। তারপরে m1 m2 r স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমরা আমাদের কি পাচ্ছি, নিউটনস ল, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এখানে জিটাকে কি বলা হচ্ছে, জিটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এখানে যে জি, এই জিটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিভার্সাল, সর্বজনীন ধ্রুবক। মহাবিশ্বের যে কোনো জায়গায় এই কনস্ট্যান্টের মান সমান থাকবে, ফিক্স থাকবে, বোঝা গেল, সমান থাকবে, ফিক্স থাকবে। এইটা হচ্ছে চিরসত্য ঘটনা, জি এর ভ্যালু সবসময় সেম থাকবে। তো এই প্র্যাকটিক্যালি এই জিটা বার করার কিছু প্রসেস আছে, সেই প্রসেসটার নামটাও আমি তোমাদেরকে বলে দিই, আমার বুকের মধ্যে লেখা, ঠিক আছে, যাকে বলা হয় সিস্টেমেটিক গ্রাভেন্ডিস এক্সপেরিমেন্ট বলে একটা এক্সপেরিমেন্ট আছে, গ্রাভেন্ডিস এক্সপেরিমেন্ট। সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে প্র্যাকটিক্যালি এই জি এর ভ্যালুটা বার করা হয়েছিল। সেই জি এর ভ্যালুটা হচ্ছে 6.67 10⁻11 অ্যান্ড তাহলে হচ্ছে কি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এইটা হচ্ছে জি এর প্র্যাকটিক্যাল ভ্যালু, এক্সপেরিমেন্টাল ভ্যালু, যেটাকে বার করা হচ্ছে কি গ্র্যাভিন্ডিস এক্সপেরিমেন্টের মাধ্যমে। তাহলে এই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ল। গ্র্যাভিটেশনাল লটা হচ্ছে কি একটা সেন্ট্রাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে সেন্ট্রাল ফোর্স, ওকে, সেন্ট্রাল ফোর্স, একে সেন্ট্রাল ফোর্স বলা হচ্ছে। এবং গ্র্যাভিটেশনাল ফোর্সটার কি ফোর্স, তোমরা কি বলছো, দুটো অবজেক্ট পরস্পরকে অ্যাট্রাক্ট করছে, তার মানে এটা ফোর্স হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। তোমরা ক্লাস 12-এ পড়বে যখন চার্জের টাইপের ইলেকট্রোস্ট্যাটিক্স পড়া হবে, ইলেকট্রোস্ট্যাটিক্স, সেখানে দুটো চার্জ পরস্পরকে অ্যাট্রাক্টও করতে পারে, রিপালসও করতে পারে। বাট গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, আকর্ষণ বল, অ্যাট্রাকটিভ ইন নেচার। তারা প্রকৃতি যদি তোমাদের ইউজ করে গ্র্যাভিটেশনাল ফোর্স কেমন প্রকৃতি, তোমরা বলবে কি অ্যাট্রাকটিভ ইন নেচার। তোমরা এখানে আমরা কী লিখতে পারবো, গ্র্যাভিটেশনের পয়েন্ট 2 তোমরা কী লিখবে, ইটস অ্যান
অ্যাট্রাকটিভ ফোর্স, ঠিক আছে, বুঝতে পারো, পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারছি, মহাকর্ষের যে কোনো দুটো অবজেক্ট পরস্পর যাদের মাস থাকবে তারা পরস্পরকে একটা ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করবে, সেই ফোর্সটাকে বলা হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, ঠিক আছে। সেই ফোর্সের মানটা আমরা এখান থেকে বলতে পারলাম, ঠিক আছে। এ হচ্ছে আমাদের বল, গ্র্যাভিটেশন ল। এখন আরও কিছু কিছু পয়েন্ট আছে এখানে। এটাও বলা হচ্ছে যে এই যে ফোর্সটা আমরা পাচ্ছি এটা হচ্ছে মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, ইটস অ্যান মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট ফোর্স। মানে কি বলছে, এই যে অবজেক্ট দুটো যে, সরি 1 মিনিট জাস্ট, এই যে দুটো অবজেক্ট, আমরা মাউস এবং আমার মার্কার পেন, ঠিক আছে, পেন, এই দুটো অবজেক্ট যদি পরস্পরকে যে ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করবে, এই দুটো অবজেক্টকে যে ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করবে, এর মাঝখানে যদি আমি একটা ব্যারিয়ার লাগিয়ে দিই, সেই ফোর্সটা সেম থাকবে। ব্যারিয়ার দেওয়ার কারণে ফোর্সের কোনো চেঞ্জ হবে না। এটাকে যদি আমি আন্ডার ওয়াটারে নিয়ে যাই সেম থাকবে, এটাকে আমি যদি স্পেসে নিয়ে যাই, ফ্রি স্পেসে, তবুও সেম থাকবে। এটাকে যদি ঘরের দুটো দেওয়ালের মাঝখানে দিয়ে দিই তবুও সেম থাকবে। তারপর আমরা এখানে কী বলতে পারছি, ইটস অ্যান মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট ফোর্স, এর ফোর্সটা সব জায়গায় সমান থাকবে। এবং এটা হচ্ছে একটা, এই ফোর্সের হচ্ছে অ্যাক্ট করছে কীভাবে, পেয়ারে। দ্য ফোর্স অ্যাক্ট ইন পেয়ার, ফোর্স অ্যাক্টস ইন পেয়ার, মানে যুগ্মভাবে কাজ করছে। কীভাবে, দেখো, দুটো অবজেক্ট পরস্পরকে, এই যে M1 অবজেক্টটাকে এই বরাবর কে টানছে, M2, আবার M2টাকে টানছে এই বরাবর M1। তার মানে কি, তারা পরস্পরকে সেম ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করছে। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, সেখান থেকে আমরা এই বলতে পারি F12 সমান F21, এটার ম্যাগনিটিউড পরস্পরের সমান। এখন এটার ম্যাগনিটিউড পরস্পর সম পরিমাণ বল দ্বারা পরস্পরকে অ্যাট্রাক্ট করছে। এ টানছে একে এই বরাবর, এ টানছে একে এই বরাবর। তার মানে কি, দুটো ফোর্সের ডাইরেকশান কি ডিফারেন্ট। এ যদি এই বরাবর টানে, এ টানছে এই বরাবর, তাই দুটো ফোর্সের ডাইরেকশানটা কী হচ্ছে, ডিফারেন্ট। তার মানে এখান থেকে আমি এটা বলতে পারি F12 ইকুয়ালস টু F21, মাথায় ভেক্টর চিহ্ন, কারণ দুটো সেম অ্যামাউন্ট ফোর্স অপোজিট ডাইরেকশানে অ্যাট্রাক্ট হচ্ছে। এ যদি এই বরাবর কাজ করে, ও এই বরাবর কাজ করছে, সমপরিমাণ বল বাট ইন অপোজিট ডাইরেকশান। এই জন্য বললাম F12 ইকুয়ালস টু মাইনাস F21, কারণ দুটো ফোর্স সেম পেয়ারে কাজ করছে, যুক্তভাবে কাজ করছে। এই জন্য গ্র্যাভিটেশন বলছে যুগ্ম ফোর্স, ঠিক আছে, অ্যাক্ট ইন পেয়ার, তারা যুক্তভাবে কাজ করছে। বোঝা গেল। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখান থেকে, গুরুত্বপূর্ণ পয়েন্ট কী বলছে, ভ্যালিড দিস ল, এই লটা হচ্ছে ভ্যালিড ফর পয়েন্ট মাসেস, এই বিষয়টা এখনও জানতে হবে, ঠিক আছে। পয়েন্ট মাসেস কথাটা হচ্ছে একটা রিলেটিভ কনসেপ্ট। বিষয়টা আমি বোঝাই। দেখো, পয়েন্ট অবজেক্ট মানে কি বলছে, পয়েন্ট, তখন পয়েন্ট অবজেক্ট বিষয়টা হচ্ছে ইউনিভার্সে দুটো গ্রহ, সূর্য এবং চাঁদ পরস্পরকে অ্যাট্রাক্ট করছে, তারা তো পয়েন্ট অবজেক্ট না, তবুও তার গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট্রাক্ট করছে, কাজ করছে কেন, কীভাবে, এবং তো সেখানেও কাজ করা সত্ত্বেও দুটো বড় বড় অবজেক্ট তবু তাদেরকে পয়েন্ট হিসেবে কনসিডার করা হচ্ছে। কেন, কারণ বলছে কি, এই যে অবজেক্ট দুটো, ধরে নাও সূর্য, এটা চাঁদ, এই পৃথিবী, পরস্পরকে গ্র্যাভিটি নিউটন ফোর্স দ্বারা কাজ করছে, এবং দুটোকে পয়েন্ট অবজেক্ট হিসেবে কনসিডার করা হচ্ছে। কেন কনসিডার করা হচ্ছে, এর পিছনে কারণ হচ্ছে কি, এই দুটো অবজেক্ট কয়েক কোটি কিলোমিটার দূরে, এত পরিমাণ দূরে রয়েছে, সেই জন্য দূরত্বের রেসপেক্টে এদের সাইজ খুবই ছোট, সেই জন্য একে পয়েন্ট মাস হিসেবে কনসিডার করা হয়। বাট এটা যদি খুব কাছে চলে আসে, তাদের ডিস্টেন্স যদি কম হয় রেসপেক্ট টু তাদের সাইজ অফ দ্য বডি, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা নিউটনস ল অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে দিস ল
ভ্যালিড ফর পয়েন্ট মাসেস। পয়েন্ট মাসেস কখন হচ্ছে? পৃথিবী সূর্য অনেক বড় বড় কোনো অবজেক্ট, তবু তাদের পয়েন্ট মাস হিসেবে কনসিডার করা হচ্ছে, কারণ তারা পরস্পর থেকে প্রচুর দূরে থাকে, যার কারণে এদেরকে পয়েন্ট মাস হিসেবে কনসিডার করা হয়। এই জন্য বলা হচ্ছে দিস ল সিগনিফিকেন্স ফর হেভি বডি। বড় বড় অবজেক্টের ক্ষেত্রে এই ফোর্সটা হচ্ছে সিগনিফিকেন্ট থাকে, মানে গুরুত্বপূর্ণ থাকে। ঠিক আছে, যখন সাইজ ছোট হয়ে যাবে এবং তারা পরস্পরকে খুব কাছে চলে আসবে, সেক্ষেত্রে এই ফোর্স অ্যাপ্লাই হবে না, এই ল কাজ করবে না। তার কি বললো? দিস ল আর একটা জিনিস, সিগনিফিকেন্ট ফর হেভি অবজেক্ট। দেখো, পৃথিবী এবং সূর্য পরস্পরকে অ্যাট্রাক্ট করছে, কারণ তারা খুব বড় অবজেক্ট। সেক্ষেত্রে পৃথিবীর উপরে কোনো অবজেক্ট পড়লে নিচের দিকে চলে আসে, গ্র্যাভিটি আমরা ফিল করতে পারছি। এখন আমার ফোর্স, আমার একটা অবজেক্ট, আমার সামনে ক্যামেরা, এরা তো পরস্পরকে অ্যাট্রাক্ট করছে, কারণ আমার মাস রয়েছে, ক্যামেরা মাস রয়েছে, আমার ল্যাপটপ, আমার পেন, আমার মাইক, এদের মাস রয়েছে, এরা পরস্পরকে অ্যাট্রাক্ট করতেই পারে, বাট আমরা অনুভব করতে পারছি না। কারণ এদের যে সাইজ খুবই ছোট, সেই জন্য এই ফোর্সটার কোনো ভ্যালু থাকছে না। কেন থাকছে না আমি এখানে বোঝাচ্ছি বিষয়টা, কেন থাকছে না। আর পৃথিবী এবং সূর্যের ক্ষেত্রে থাকছে কেন? এফ সমান সমান আমরা কী পেয়েছিলাম? G m1 m2 r² এবং জি এর ভ্যালুটা ছিল 6.67 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। তো এখন দেখো, আমার ফোর্স, আমার মাস কত হবে? ধরো 60 কেজি, এবং এর মাস কত হবে? ধরে নিলাম হচ্ছে 200 গ্রাম। 200 গ্রামকে তোমাকে কেজিতে কনভার্ট করতে হবে। এখন এই যে ছোট ছোট অবজেক্ট, তার সঙ্গে যদি আমাদের ডিস্টেন্স খুবই ছোট, এবং এই দুটোর সঙ্গে যখন আমি এই কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে দেবো, কনস্ট্যান্টটা তোমরা দেখতে পাচ্ছ 10⁻⁻11, মানে এই কোয়ান্টিটিটা কত ছোট। এবং একটা ছোট কোয়ান্টিটিকে যদি এর সাথে মাল্টিপ্লাই করে দিলে, তাহলে ফোর্সটা হয়ে যাবে এত পরিমাণে ছোট, নগণ্য হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এর কোনো মানে অ্যাট্রাকটিভ ফোর্স আমরা ফিল করতে পারি না। বাট যখন সূর্যের যে সাইজ কয়েক কিলোমিটার, 10⁻, যদি 10-এর অর্ডার হয়ে যায়, ধরুন অর্ডার অফ 10 +10, সেক্ষেত্রে ফোর্স 10 অর্ডারে, এবং পৃথিবীর একটা সাইজ রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে দুটো সাইজকে যখন মাল্টিপ্লাই করবো, তার সঙ্গে কনস্ট্যান্ট অ্যাপ্লাই করবো বড় অবজেক্টের ক্ষেত্রে, সেখানে একটা সিগনিফিকেন্স ভ্যালু দেখাবে। বাট যখন ছোটো অবজেক্টের সঙ্গে জি কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করবো, সেটা আরও ছোট হয়ে যাবে, ঠিক আছে, এত ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে ফোর্সকে আমরা নেগলেক্ট করতে পারি, এই জন্য আমরা চারিপাশে গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে ফিল করতে পারি না, কারণ আমাদের সাইজ অত্যন্ত ছোট। এই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল আজকের লেকচার, যেখানে আমরা নিউটনস গ্র্যাভিটেশন লটা এক্সপ্লেন করলাম। এখানে আমরা বললাম কখন সেটা সিগনিফিকেন্ট হবে কখন গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমরা বুঝতে পারবো, যখন একটা হেভি অবজেক্ট হবে। স্মলার অবজেক্টের ক্ষেত্রে আমরা খুব একটা বুঝতে পারি না, বোঝা গেল। এবং গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে একটা সেন্ট্রাল ফোর্স, কারণ দুটো সেন্টারে বরাবর কাজ করে, এবং সেই সেন্টার টু সেন্টার কানেক্ট করলে যে লাইনটা আমরা পাবো, সেই লাইন বরাবর ফোর্সটা অ্যাক্ট হবে। এই ফোর্সটা কোনো সময় এই দিক বরাবর কাজ হবে না, এই দিক বরাবর কাজ হবে না, এটার এদিক বরাবর কাজ হবে না, বা এটার এদিক বরাবর কাজ হবে না। দুটো কানেক্ট করলে যে সেন্টার টু সেন্টার যে রেখাটা আমরা পাবো, সেই রেখা বরাবর কাজ হবে। তো এটাই হচ্ছে আমাদের আজকের লেকচার, যেখানে আমরা এই বিষয়টুকু এক্সপ্লেন করলাম। এই ইউনিভার্সে যার মাস থাকবে, তারা পরস্পর একটা ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করবে, সেই ফোর্সটাকে বলা হচ্ছে নিউটনস গ্র্যাভিটেশনাল ল বা নিউটন গ্র্যাভিটেশনাল ফোর্স। সেই ফোর্সটা হচ্ছে G m1 m2 বাই r², যেখানে জি হচ্ছে একটা গ্র্যাভিটেশনাল ইউনিভার্সাল কনস্ট্যান্ট। ওকে, এই হচ্ছে আমাদের ফোর্স। এই ফোর্সের ভেক্টর ফর্ম আমরা লিখতে পারবো, এবং ঠিক আছে, সেটা আমরা পরে দেখব। তো আজকে হচ্ছে এই পর্যন্ত। এই রিলেটেড কোশ্চেন আমি যদি একটা করি দিই এখানে, যেটা হচ্ছে আমাদের এসসি বার্মার বইয়ের দেওয়া আছে। কোশ্চেনটা কী বলছে আমি দেখাই।
কি বলছে, দুটো অবজেক্ট M1 M2, তাদের মাস বলছে একটার 2 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম, এবং সেন্টার টু সেন্টার তাদের ডিস্টেন্স হচ্ছে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে তাদের 0.5 মিটার। তাহলে ফোর্স কী হবে, ফোর্স ক্যালকুলেট করো, এক্ষুনি ক্যালকুলেট করো। যেখানে জি গিভেন, জি তোমাদেরকে মনে রাখতে হবে, এবং জি ধরে নাও তোমাদের দেওয়া আছে 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে ফোর্স কী হবে, ফোর্স হবে ওই সূত্রটা, জি এর ভ্যালু এখানে হবে 6.67 10⁻11 ইন্টু 2 ইন্টু 1 কেজি ডিভাইড বাই 0.5 তার স্কোয়ার। ক্যালকুলেট করলে আমরা কী পাবো, ক্যালকুলেট করে আমরা ফোর্স পাবো। তাহলে সেই ফোর্সের ভ্যালুটা হয়ে যাবে, তোমরা লিখে নাও ক্যালকুলেট করে, 5.3 ইন্টু 10⁻10 নিউটন। তাহলে দেখো দুটো অবজেক্টের মধ্যে যে ফোর্সটা পেলাম, ফোর্সটার অর্ডার কি 10⁻10, এত নেগেটিভ, সেটা আমার নেগেটিভে। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 5.3 ডিভাইড বাই 10⁻10। তা 10⁻10 মানে কী বোঝাচ্ছে, 10⁻10 বলতে এটাই বোঝাচ্ছে 5.3 তো ওপরে, তার সাথে 10, এবং 10-এর পরেও আবার 10টা শূন্য, 6টা। তাহলে এই যে বড় কোয়ান্টিটিটা দিয়ে একটা ছোট কোয়ান্টিটিটাকে যদি আমরা ডিভাইড করি, তাহলে আরও ছোট একটা স্মল কোয়ান্টিটি আমরা পাবো। স্মল এত ছোট, সেটাকে আমরা কি একটা ছোট ফোর্স আমরা পাবো। সেই ফোর্সটাকে আমরা কোনোদিন ফিল করতে পারবো, এত ছোট হয়ে যাবে। এই জন্য এই ফোর্সটাকে, এই যে ফোর্সটা আমরা পাবো, এই ফোর্সটাকে কোনোদিনই ফিল করা যাবে না। কারণ স্মলার অবজেক্টের ক্ষেত্রে ফোর্সটা হচ্ছে কি 10⁻10 অর্ডারে, প্রচণ্ডই ছোট, সেক্ষেত্রে আমরা সেটার কোনো ফিল আমরা পাবো না। তো এটাই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে সেখান থেকে আমরা কী বুঝলাম, গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় হেভি অবজেক্টের ক্ষেত্রে সিগনিফিকেন্ট হবে, স্মলার অবজেক্টের ক্ষেত্রে কোনো সিগনিফিকেন্ট হবে না। এই জন্য আমাদের চারিপাশে গ্র্যাভিটেশন ফোর্সটাকে খুব সহজে অনুভব করতে পারি না। বাট চাঁদ, সূর্য, পৃথিবী একটা হেভিয়ার অবজেক্ট, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমাদের থিওরি। এরপরে আমরা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এবং এই রিলেটেড ফর্মুলাস এবং এই রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম এবং গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, এইসব বিষয়ে আলোচনা করব, এবং আরও অভিকর্ষ যে ত্বরণ, এইসব বিষয়ে আমরা এক এক করে এক্সপ্লেন করা শুরু করব। ওকে, চলো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে।